ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে যখন তুরস্কের বিশেষ বিমানটি মাটি স্পর্শ করল, তখন শুধু একটি সাধারণ কূটনৈতিক সফরই শুরু হল না, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দাবার বোর্ডে এক রুদ্ধশ্বাস নতুন চালের সূচনা হল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন খোদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী। কূটনৈতিক প্রোটোকল ভেঙে একটি দেশের তিনজন শীর্ষ ব্যক্তিত্বের একসাথে বিমানবন্দরে উপস্থিত হওয়া আন্তর্জাতিক কূটনীতিতে এক বিরল ঘটনা। এটি কেবল একটি সংবর্ধনা ছিল না, এটি ছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশ্ববাসীর কাছে, বিশেষ করে প্রতিবেশী দেশের জন্য একটি সুস্পষ্ট এবং কঠোর বার্তা। হাকান ফিদানের এই সফরকে ঢাকা কতটা সর্বোচ্চ গুরুত্বের সাথে নিচ্ছে সে বিষয়ে কোনো দ্বিধা রাখেনি। আর ঠিক এই দৃশ্য দেখেই নয়াদিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে প্রতিবেশী দেশের দাদারা রীতিমতো জ্বলছে, কারণ তারা খুব ভালো করেই বুঝতে পারছে তাদের একচেটিয়া আধিপত্যের দিন শেষ হতে চলেছে এবং বাংলাদেশ অত্যন্ত সুকৌশলে চীন, পাকিস্তান, তুরস্কের শক্তিশালী বলয়ে প্রবেশ করে গেছে। এই মেরুকরণ এবং নতুন বলয় তৈরির রাজনীতি কিন্তু একদিনে বা হঠাৎ করে গড়ে ওঠেনি। পর্দার আড়ালে এই তুরস্ককে সাথে নিয়েই একটি শক্তিশালী আন্তর্জাতিক বলয় তৈরির ছক অনেক আগে থেকেই কষেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘমেয়াদী এবং দূরদর্শী সেই ভূরাজনৈতিক কৌশলের কারণে অতীতে বিএনপির একটি বড় অংশ জামাতের করা সমালোচনা করেছিল, কিন্তু আজ যখন বিশ্ব রাজনীতির সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে, তখন চরম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সেই বিএনপি আজ নীরবে জামাতের দেখানো সেই একই পথেই হাঁটতে শুরু করেছে। কারণ রাষ্ট্র বাঁচাতে এবং সার্বভৌমত্ব রক্ষা করতে এই মুহূর্তে তুরস্কের মতো একটি পরাক্রমণশালী সামরিক এবং কূটনৈতিক মিত্রের বিকল্প নেই। তুরস্কের সাথে এই নতুন চুক্তির শর্তগুলো শুনলে যে কোনো দেশপ্রেমিক বাংলাদেশির শিরায় শিরায় উত্তেজনা ছড়িয়ে পড়বে। আগামী 4 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং বাণিজ্যের প্রসার ঘটাতে পাকা $2.5 বিলিয়ন মার্কিন ডলারের এক বিশাল মেগা বিনিয়োগ করতে যাচ্ছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের দেশ। তবে সবচেয়ে বড় বোমাটি ফাটতে যাচ্ছে সামরিক খাতে। শুধুমাত্র অস্ত্র কেনাবাছাই নয়, এবার সরাসরি বাংলাদেশের মাটিতেই তুরস্কের অত্যাধুনিক সামরিক ড্রোন তৈরি করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, আঞ্চলিক অস্থিরতা যখন চরমে এবং ভারতের সাথে যখন বাংলাদেশের সীমান্ত উত্তেজনা এক চরম পর্যায়ে পৌঁছেছে, ঠিক সেই মুহূর্তে তুরস্কের মতো একটি পরীক্ষিত সক্রিয় সামরিক শক্তির সাথে এই বিশাল ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য এক বিশাল কৌশলগত রক্ষা কবচ হিসেবে কাজ করবে। কিন্তু হাকান ফিদান আসলে কে? কেন তাকে নিয়ে এত আলোচনা? যারা তাকে কেবল একজন সাধারণ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখছেন, তারা বিশ্ব রাজনীতির মেরুকরণের বাস্তবতা কিংবা আসন্ন ভূকৌশলগত ধাক্কার মাত্রা বুঝতে পারছেন না। হাকান ফিদান হলেন আধুনিক তুরস্কের সবচেয়ে ক্ষমতাধর এবং রহস্যময় কূটনৈতিক ব্যক্তিত্বদের একজন। পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসার আগে তিনি ছিলেন তুরস্কের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা MITর প্রধান। একজন মেধাবী স্ট্র্যাটেজিস্ট হিসেবে সামরিক বাহিনী, আমলাতন্ত্র, গোয়েন্দা জগৎ এবং আন্তর্জাতিক গবেষণায় সমানতালে বিচরণ করা হাকান ফিদানের নেটওয়ার্ক সাধারণ কূটনীতির সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত। এরদোয়ান তার চারপাশে এমন কিছু তীক্ষ্ণ মেধার মানুষকে একত্রিত করেছিলেন যারা তুরস্ককে বহুমুখী সংকট থেকে টেনে তুলে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে, আর সেই মাস্টার মাইন্ডের শীর্ষ নামই হল হাকান ফিদান। আকর্ষণীয় ব্যাপার হল, হাকান ফিদানের এই ঢাকা সফরকে কেন্দ্র করে কিছুদিন ধরেই ঢাকার একটি বিশেষ মহলে চায়ের কাপ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের আড্ডায় একদল লোক হঠাৎ করেই অদ্ভুত সব প্রোপাগান্ডা এবং বিষোদ্গার শুরু করেছিল। তারা সাধারণ মানুষের মনে ভীতি ঢোকানোর জন্য সুপরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছিল যে তুরস্কের গোয়েন্দারা নাকি বাংলাদেশে বসে গভীর ছক করছে, তারা নাকি দেশে তাণ্ডব কাণ্ড শুরু করে দেবে। এই গুজব রটনাকারীদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সাথে তুরস্কের এই উদীয়মান সম্পর্ককে অঙ্কুরেই বিনষ্ট করা। কিন্তু আজ যখন খোদ রাষ্ট্রের 3 শীর্ষ ব্যক্তিত্ব তাকে লাল গালিচায় চরম সম্মান দিয়ে বরণ করে নিলেন, তখন সেই ভারতীয় দোসর এবং গুজব রটনাকারীদের মুখে যেন একেবারে ছাই পড়ল। কোথায় গেল তাদের সেই চাচামামি? কোথায় গেল সেই বানোয়াট তথ্যের পাহাড়? তারা বুঝতেই পারেনি যে বিশ্ব এখন আর আগের মতো এক মেরুকেন্দ্রিক নেই। কৌশলগত সমীকরণ বদলে যাচ্ছে, আর সেই বদলের হাওয়ায় বাংলাদেশ এবার নিজের পাল ওড়াচ্ছে সম্পূর্ণ নতুন এক মহাসাগরে। এই সম্পর্কের গভীরতা মাপতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান পদে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমানের যে ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে তার নেপথ্যের প্রধান কারিগর কিন্তু এই তুরস্ক। প্রকাশ্যে ভোটযুদ্ধে দাঁড়িয়েছিল বাংলাদেশের খলিলুর রহমান, কিন্তু পর্দার আড়ালে আসল স্নায়ুযুদ্ধ আর কূটনৈতিক লড়াইটি হয়েছিল সাইপ্রাস এবং তুরস্কের মধ্যে। সাইপ্রাসের প্রার্থীর বিরুদ্ধে বাংলাদেশকে জয়ী করতে তুরস্ক বিশ্বমঞ্চে নজিরবিহীন এক ডিপ্লোম্যাটিক এফোর্ট বা কূটনৈতিক শক্তি প্রয়োগ করেছিল, কারণ তুরস্ক চেয়েছিল জাতিসংঘের মতো সর্বোচ্চ বহুপাক্ষিক মঞ্চে তাদের বলয়ের একজন বিশ্বস্ত কেউ বসুক। আর সেই লড়াইয়ে সাইপ্রাসকে মাত্র ৮ ভোটে হারিয়ে যখন বাংলাদেশ বিজয়ী হল, তখন সেটি কেবল খলিলুর রহমানের বিজয় ছিল না, সেটি ছিল মূলত তুরস্কের মাস্টার স্ট্রোক। তবে বাংলাদেশ ও তুরস্কের অটুট সম্পর্কের বীজ কিন্তু আজ বা গতকালই বোনা হয়নি। জামায়াতের পাশাপাশি এর পেছনে অবদান রয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং চৌকস সামরিক অফিসার হিসেবে তিনি খুব ভালো করেই বুঝতেন, সদ্য স্বাধীন হওয়া একটি দেশের জন্য শুধুমাত্র একটি প্রতিবেশী রাষ্ট্রের ওপর সামরিক বা কূটনৈতিক নির্ভরতা মানেই হল এক ধরনের অলিখিত দাসত্ব মেনে নেওয়া। তাই তিনি ভারতের বলয় থেকে বেরিয়ে চোখ ফেরালেন দূরপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের দিকে। তার সেই সুদূর প্রসারিত চিন্তার হাত ধরেই তুরস্কের সাথে বাংলাদেশের এক অটুট সামরিক এবং কৌশলগত বন্ধুত্বের আনুষ্ঠানিক সূচনা হয়। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে নতুন করে শক্তিশালী করার ক্ষেত্রে তুরস্ক সেদিন যে ব্যাপক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল, তা আজও সামরিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জিয়াউর রহমানও সেই বন্ধুত্বের প্রতিদান দিয়েছিলেন এক অনন্য এবং রাজকীয় কায়দায়। ঢাকার সবচেয়ে অভিজাত এবং গুরুত্বপূর্ণ এলাকা বনানী ও গুলশানের সংযোগ সড়কটির নাম তিনি রেখেছিলেন আধুনিক তুরস্কের স্থপতির নামে কামাল আতাতুর্ক এভিনিউ। এটি কেবল একটি সাধারণ রাস্তার নাম ফলক ছিল না, এটি ছিল একটি স্বাধীন ভূরাজনৈতিক মৈত্রী চুক্তির স্থায়ী এক স্মারক। আজ কয়েক দশক পর হাকান ফিদানের এই সফর এবং ড্রোন তৈরির এই বিশাল সামরিক চুক্তি যেন জিয়াউর রহমানের সেই পুরনো ভিশন এবং চুক্তিরই এক নতুন অত্যাধুনিক সংস্করণ। যে স্বপ্ন একদিন বোনা হয়েছিল, আজ তার ডানা মেলেছে। দাসত্বের শৃঙ্খল ভেঙে বাংলাদেশ এখন এমন এক সামরিক এবং কূটনৈতিক সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে যা পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রকে নতুন করে লিখতে বাধ্য করবে। বিশেষ করে ভারত এই বিষয়টি নিয়ে অনেক বেশি চিন্তিত। জামায়াতে ইসলামীর পথ ধরেই বিএনপি যে নতুন পথে হাঁটছে, সে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।